হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আসলে আজকের দিনটা একটা বিশেষ দিন আমার জন্য। তবে কি জানো তো, দিনগুলোকে না নিজে বিশেষ বানাচ্ছি। কারো এতে কোনো হাত নেই, কারো এতে কোনো ভূমিকা নেই, আর কারো এতে কোনো ইচ্ছা প্রকাশও নেই। যাই হোক, খুব দুঃখের সঙ্গেই জানাচ্ছি কথাটা। আসলে সবার প্রেগনেন্সি জার্নি কিন্তু সমান নয়, আগের ভিডিওতেও বলেছি। তাই আমার ক্ষেত্রে কিন্তু দেখছি অনেকটাই আলাদা। হয়তো অনেকে এই টাইমে আমোদ আহ্লাদ শখ নিয়েই বেঁচে থাকে, কেন কি এই টাইমটা হচ্ছে প্যাম্পারিংয়ের টাইম, যেটা কিন্তু আমি দুটো প্রেগনেন্সিতেই পাইনি। যদিও বা প্রথম প্রেগনেন্সিতে একটু পেয়েছিলাম বাবার বাড়ি থেকে, আর দ্বিতীয়বার তো কোনো বাড়ি থেকেই পাইনি। যাই হোক, এই কথাটা কিন্তু আমি স্বীকার না করলেও আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছি, যেহেতু ওই যে বললাম আজকে একটা বিশেষ দিন। তাই বিশেষ দিনের একটা বিশেষ আশা প্রত্যেকটা মেয়েরই থাকে। মানছি কোথায় কি নিয়ম আছে না আছে সেটা আলাদা বিষয়, কিন্তু এই যে কারো কোনো যোগদান ছিল না, সেটাতেই একটু কষ্ট পেলাম। এই যাই হোক, দেখতেই পাচ্ছ এদিকে সকাল থেকে কিন্তু তোড়জোড় লাগিয়ে দিয়েছি। পুজো তো আমি দিতে পাবো না, যেহেতু আমাদের কালা অসুস্থ, তাই পুজোর ভাগটা আর কি মাকেই নিতে বলেছিলাম। আর এদিকে রান্নাবান্নার দায়িত্ব কিন্তু আমি নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ ভাইয়ের বউ চলে এসেছে, তো আমি কিন্তু অনেকটা এগিয়ে রেখেছি। এই তো এখানে কিন্তু 7 রকমের ভাজাভুজি করেছিলাম। আর এইদিকে দেখো পোস্ত চাপিয়ে দিয়েছি। এদিকে কিন্তু ভাত আমি একবার চাপিয়ে তারপর নামিয়েছি ছোটো হাঁড়ির মধ্যে, আর একটা বড় হাঁড়ি চাপিয়েছি, ওটা কিন্তু আমি নামাতে পারবো না, তাই ওটা ভাইয়ের বউ নামিয়ে দেবে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ এখন পোস্তর আলু কষাচ্ছি। তবে আমি এখনও পর্যন্ত স্নান করিনি। আমার কিন্তু একটা তাড়াহুড়ো আছে, কি আজকে আমার ছেলের কিন্তু একটা পরীক্ষা আছে। পরীক্ষা বলতে ড্রয়িংয়ের পরীক্ষা, একটা বলতে পারো যে একদম আমাদের পশ্চিমবাংলাকে ঘিরে একটা পরীক্ষা। তো ওই পরীক্ষাটার জন্য ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠাবো। 11টা থেকে পরীক্ষাটা আছে। আর সকালে এমনিতেও অলরেডি আমি ছেলেকে ড্রয়িংয়ের ক্লাসেও দিয়ে এসেছিলাম। যাই হোক, একটা বাচ্চা থাকতে থাকতে আর একটা বাচ্চা নিলেও যে আগের বাচ্চাটার কথা ভাববো না, সেটা কিন্তু একদমই নয়। বরং আগের বাচ্চার ক্ষেত্রে কিন্তু কেয়ারটা একটু বেশিই লাগে। তবে আমরা দেখাতে পারি না, কেন কি যে আসছে তাকে নিয়ে তো আমি যখন ব্যস্ত হয়ে পড়বো, তখন বড়টা ভাবতেও পারে যে আমাকে হয়তো কেয়ার দিচ্ছে না। কিন্তু এরকম একদমই নয়। আমি সবসময় চাইবো দুটোকে সমান তালে মানুষ করতে। তবে ওই ঈশ্বরের কাছে একটু ধৈর্য চাই, যে আমার বড় সন্তান যেন কখনো আমাকে ভুল না বোঝে। কেন কি দেখো, একলা ঘরে আমি যে কিভাবে দুটোকে মানুষ করব, সেটা একমাত্র ঈশ্বরই জানেন। তো এদিকে দেখো আমি স্নান টান সেরে ফেলেছি। এদিকে কিন্তু এখনো যেটা বাকি ছিল সেটা হচ্ছে মাছের ঝোলটা। তো মাছের ঝোলটা করতে হবে। আর মাঝে কিন্তু আমি পনির আনতে গেছিলাম একবার, সমস্ত রকমের জোগাড়টুকুও কিন্তু আমাকে করতে হচ্ছে। কি আফসোসের ব্যাপার, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। তবে পুজোর জিনিসগুলো আমি একদমই হাত দিইনি, ওগুলো মাকেই দিয়েছিলাম। ওই যে বললাম আমাদের তো কালা ওষুধ চলছে, আমি কিন্তু আমার পুজোর আয়োজন নিজে থেকেই করেছি। আসলে ছুতে নাড়তে পাবো না, কিন্তু পুজোটা তো করাতে হবে, এইরকম কিছু একটা। আর শ্বশুরবাড়ি যেহেতু নিয়ম আছে, এতে দেখতেই পাচ্ছ শাশুড়ি মা চলে এসেছেন। শাশুড়ি মাকে বলেছিলাম যে আপনাকে পায়েস করে আনতে হবে, কেন কি ওনাদের বাড়িতে স্বাদ খাওয়ানোর নিয়ম আছে। আমার কিন্তু প্রথম বাচ্চার স্বাদ একটু ভালো করেই করেছিল হাজব্যান্ড, কিন্তু এইবারেও আসতে পারেনি, প্রথমবারেও আসতে পারেনি, এরকম ব্যাপার। কি বলতো, উনি থাকলেন না দুইবারেই, এটাই আমার কষ্ট থেকে গেল মনের মধ্যে। এই তো দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু ঠাকুরমশাই পুজো করছেন। ঘরের আর কি ঠাকুর দেবতাদের পুজো হয়ে গেছে অলরেডি, এবার বাইরে ঠাকুরদের হচ্ছে। এদিকে রান্না, এদিকে জোগাড়, সমস্ত কিছু সারার পরও আমি ছেলেকে স্নান টান করিয়ে এদিকে রেডি করিয়ে দিয়েছি। তারপর দেখো এদিকে খাইয়ে দাইয়ে কিন্তু রেডি করানোর পর আমি কিন্তু ওর অ্যাডমিটটা একদম খুঁজে পাচ্ছিলাম না। তো অ্যাডমিট ছাড়াই কিন্তু ওকে পাঠিয়েছি পরীক্ষা দিতে। যাই হোক, ওনারা বসতে দিয়েছিলেন। কি বলতো, এই তাড়াহুড়োর মধ্যে না কিভাবে যে কি করে উঠছি, আর আমি আর দৌড়ে কাজও করতে পারছি না। তার সত্ত্বেও কিন্তু এখন ঘড়ির কাটাই যখন মোটামুটি ওই 1টা বাজে, এই টাইমে আমার আশীর্বাদ হচ্ছে। তো ব্রাহ্মণ মশাই পুরোহিত মশাই কিন্তু নিজেও একটুখানি রাগারাগি করছিলেন, যে দেখতেই পাচ্ছ মেয়েটা না খেয়ে বসে আছে, তোমরা কিন্তু টাইমের মধ্যে কিছু করছো না। তো কি করব বলো, আমি তো যেদিকে রান্না বান্না দেখছি, আমি তো আর নিজের স্বাদ নিজে দিতে পারি না, কিন্তু হয়েছেও তাই আমাকে নিজের স্বাদ নিজেকেই দিতে হয়েছে। কারো কোনো হেলদোল নেই, কারো কোনো এসে একটু রান্নায় সহযোগিতা নেই, এমনকি টাইমের মধ্যে কোনো কিছু পরিবেশনও নেই, এরকম কিছু একটা। যাই হোক, আমি কিন্তু এত কিছু বলতাম না, তবে মনের অনেক কষ্টই বলে ফেললাম।
আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে না কিছু কিছু বিশেষ মুহূর্ত থাকে, সঙ্গে তো কেউ থাকে না, একাই থাকি, কিন্তু বিশেষ মুহূর্তের দিনগুলো যখন একটুখানি কারো সহযোগিতা না পাওয়া যায় বা এত চাপের মধ্যেও যখন না খেয়ে সমস্ত কিছু একাই করতে হয়, তখন কিন্তু দুই তরফকেই আমাকে বলতে বাধ্য হতে হয় যে আমি সত্যিই কি এতটাই একা, এতটাই অসহায়। আর একা ঘরে প্রত্যেকটা মেয়েকেই কিন্তু এই টাইমে অসহায় লাগে। সব কিছু ঠাকুরমশাইকে বলে বলে দিতে হচ্ছিল, আর ঠাকুরমশাই দিকে কিন্তু প্রত্যেকজনকেই বলে বলে দিলেন যে তোমরা একটু পায়েসটা সাজাও, একটু মিষ্টি সাজাও, একটুখানি ধান দুর্বা দিয়ে একটু আশীর্বাদ করো মেয়েটাকে, যখন নিয়ম তোমাদের আছেই। তবে কি ওই যে বললাম যে প্রত্যেকটা মানুষের না নিজস্ব ইচ্ছা, একটা শখ আহ্লাদ সব কিছু থাকা দরকার। আর এটুকুও বোঝা দরকার যে এই টাইমে কি কি ইমোশন কাজ করে মেয়েদের মনের মধ্যে। আসলে আমি সবার কথা বলছি না, তবে যারা যারা এখানে মহিলারা দাঁড়িয়ে আছেন তারাও তো কোনো এক টাইম সন্তান প্রসব করেছেন, তারাও তো জানেন যে এই টাইমটা কতটা ভাইটাল, কতটা নিজেকে একা লাগে, কতটা অসহায় লাগে, কখন কার প্রয়োজন পড়ে। তো এই প্রয়োজনগুলো আমাকে কি কেউ টাকা পয়সা দিয়ে মেটাবে সেরকম তো আমি চাই না। তবে হ্যাঁ, একটু পাশে থেকে একটু দাঁড়িয়ে থেকে যে কি অসুবিধা হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, কি খেতে মন হচ্ছে, এইটুকুও যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো না, তাহলে আমি কিন্তু এই 7টা মাস মনে হয় এতটা একা পার করতাম না। আজকের দিনে আমাকে খুব কষ্টের সাথেই বলতে হচ্ছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যাতে ভবিষ্যতে আমি এই ভিডিওটার কথাগুলো মনে রাখি, কখনো যেন না ভুলি, এইটাই একটা ব্যাপার। তবে হ্যাঁ, প্রথম থেকেই কিন্তু একই রকমভাবেই পার করছি জার্নিটা। তবে এখনও পর্যন্ত যে এইভাবেই জার্নিটা পার করছি, সবাই থাকতেও আমি একা অসহায়ের মতো, এইটাই আমার মনের মধ্যে কষ্টটা থেকে গেল। জানি না এরপরে তো আরও বড় বড় যুদ্ধ পড়ে আছে, এরপর আমি কি করে নিজের সন্তানদের মানুষ করব। সব থেকে বড় বিষয় হচ্ছে নিয়ম যদি কারো বাড়ির নাও থেকে থাকে, তো এই টাইমে যদি আমার শ্বশুর বাড়িতে নিয়মটা আছেও, তাহলে আমার শাশুড়ি মারও কোনো হেলদোল নেই। আর আমার মাদের বাড়িতে যদিও বা নিয়ম নেই, তাহলে তাদেরও কিন্তু কোনো সহযোগিতা নেই। নিয়ম নাও থাকতে পারে, কিন্তু কোথাও যদি তুমি নিমন্ত্রিত অতিথি হয়েও যাও, তাহলেও কিন্তু কারো প্রতি কারো একটা মানে সহানুভূতি কিংবা হচ্ছে কারো প্রতি কারো একটা শখ আহ্লাদ থেকেই থাকে। সব থেকে বড় বিষয় হচ্ছে শখ আহ্লাদ নাইবা থাকলো, কিন্তু এই টাইমে যে কোনো মেয়েকে একা থাকতে হয় না, এই টাইমে যে কোনো মেয়েকে একা ছেড়ে দিতে নেই, কিংবা এই টাইমে যে একটা মেয়ের কতটা কাউকে দরকার লাগতে পারে একা ঘরে সবসময় 24 ঘন্টা থাকার পর, তো সেইগুলো মনে হয় এরা ভুলে গেছে। ওই যে বললাম, আমি আসলে জানো তো বদনাম করার জন্য ভিডিওটা করিনি, তবে আমার মনের অনেক কষ্টে আমি ভিডিওটা করেছি। যখন সোশ্যাল মিডিয়ার নানা রকম প্রান্তে আমি দেখি না এর ওর নানা ধরনের শখ আহ্লাদ, একে ওকে নিয়ে প্রত্যেকের কি কেয়ার, একে ওকে নিয়ে প্রত্যেকের কি পায়ে তেল দেওয়া, কোমরে তেল দেওয়া, একে ওকে নিয়ে কত রকমের খাওয়ানো দাওয়ানো, তখন কিন্তু মনের মধ্যে একটুখানি তো খারাপ লাগা থাকেই যে দুটোর বেলাতেই কি আমি একদমই পাবো না, পেলাম না। আর কি আমি মা হব, নাকি আর মা হওয়ার ইচ্ছা আছে, নাকি দুটো সন্তানের পর আর কেউ সন্তান নেই, আর এরপরও কি আর যখন আমার প্রতি কারো কোনো কেয়ার নেই, তাহলে কি আর সেই কেয়ার আর জীবনে কখনো আসবে? এইরকম কিন্তু একটা মনের মধ্যে প্রশ্ন থেকেই যায়। তবে হ্যাঁ, অস্বীকার করব না, আমার বড় ছেলের বেলায় আমার মা কিন্তু প্রচুর করেছে, এখনও করে, না করা করে না। তবে দ্বিতীয় বেলায় হয়তো সবাই নিজের নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়েছে। আর পৃথিবীতে যে ছেলে সন্তান আর মেয়ে সন্তান কখনো এক হতে পারে না, আমি কিন্তু ভেতর থেকে উপলব্ধি করেছি, এত কাছে থেকে আমি উপলব্ধি করেছি দুই বাড়ি থেকেই, তাই কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আর শ্বশুরবাড়ির কথা আমি আর কি বলবো, আমি আর বলতে চাই না। আমি চাই আমার ছেলেটাকে একটু ভালোবাসুক, তাহলেই হবে। আমার যে সন্তান আবারও আসতে চলেছে পৃথিবীতে, সে ভালো থাকুক। কেন কি প্রেগনেন্সি জার্নি কিন্তু মেয়েদের জীবনে বারবার আসে না, এমনকি দেখো বারবার চাইলেও কিন্তু সেটা সম্ভব নয়, সেটা কিন্তু একটা টাইমের পরে আমাদেরকে বন্ধই রাখতে হয়, তাই না বলো? আর মা হতে গেলে কিন্তু দেখো এই যে স্টেপগুলো আমরা পার করছি, সেই স্টেপগুলো কিন্তু পার করাটাও মুখের কথা নয়। বিভিন্ন রকমের একাকিত্ব জীবন পার করার পরে এক ধরনের মানে মুড সুইংস বলো, কিংবা হচ্ছে শরীরের নানা জায়গায় নানা ব্যথা, তার সঙ্গে হচ্ছে হরমোনের বিভিন্ন চেঞ্জেসের কারণে আমাদের কিন্তু মাইন্ড একরকম হয়েই যায়। তো এই টাইমে যে মাইন্ডকে কেউ রিল্যাক্সেশন দেবে কিংবা হচ্ছে শরীরকে কেউ রিল্যাক্সেশন দেবে, এরকম কিন্তু আমি কাউকে পেলাম না। তারই মধ্যে কাছে থেকে দূরে থেকেও যে সব থেকে বেশি করেছে, যে সব থেকে একটু হলেও বেশি বুঝেছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আসলে কাজের ফাঁকে তো ফোন করারও সময় নেই, আসারও সময় নেই, তবু যতটুকু বুঝেছে অন্তত এই দুই বাড়ির থেকে অনেক বুঝেছে, ঢের গুণ বুঝেছে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সোনুর মা কিন্তু এদিকে আশীর্বাদ করছিল আমাকে। সোনুর মাকেও ডেকেছিলাম আজকে খাওয়া দাওয়া করতে। আমি কিন্তু চাইলে অনেকজনকে ডাকতেই পারতাম, কিন্তু তাতে হায়রানি জোগাড় করা সব কিছুই আমার, আর হাজব্যান্ড থাকতে না থাকতে এগুলো করা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আসলে
আসলে বিষয়টাই হচ্ছে স্বাদ কেউ কখনো নিজের দেয় না, স্বাদ কিন্তু আমাকে নিয়ে অন্যদের দেওয়ার কথা, তাই না? কিন্তু আমাকেই দেখো অন্যদেরকে নিয়ে আর কি স্বাদটা করতে হচ্ছে। আসলে এই ধরনের স্বাদ হয়তো সবার জীবনে নেই। আর এই ধরনের প্রেগনেন্সি যা আমি পার করছি, এরকমও মনে হয় প্রেগনেন্সি 2 টাইমে আমার মতো করে কেউ পার করেনি। প্রথম টাইমে যদিও বা সবার ভালোবাসা পেয়েছিলাম, শ্বশুরবাড়ির কথা বলছি না কিছু, তবে দেখো একদম এই যে সেকেন্ড টাইমে কারো কিচ্ছু পেলাম না, এটা মনের মধ্যে আমার কষ্ট থেকেই যাবে। আর মেয়েরা না কখনো তাদের প্রেগনেন্সি জার্নিটা ভোলে না, সেটা ভালো হলেও ভোলে না আর খারাপ হলেও ভোলে না। বিশেষ করে ভালো জিনিসগুলো আমরা ভুলে গেলেও কখনো খারাপ বিষয়গুলো আমরা ভুলতেই পারি না। তো দেখো এই তো দেখতেই পাচ্ছ, এইদিকে কিন্তু আমার আশীর্বাদটা হয়ে গেল। তারপর চলে গেলাম আবারও রান্নাঘরে, এই যে মাছ রান্না করছিলাম। তো এইদিকে দেখো পনির এনেছিলাম ছেলের জন্য, ছেলে তো আর মাছ খায় না, তো ছেলের জন্য পনির নিয়ে এলাম। ছেলে মোটামুটি 3টের সময় এলো, ওকেও এইদিকে খাওয়ালাম, এদিকে শাশুড়ি মাকেও দিয়ে দিলাম। আর দেখো কত রকমের ভাজাভুজি করেছি, পনিরের তরকারি করেছি, এদিকে শাক করেছি, আর ওইদিকে কিন্তু একটা পোস্তর বড়া করেছিলাম, কেন কি 7 রকম ভাজা হয়ে উঠছিল না, সেই কারণে পোস্তর বড়াটা করলাম। নিজের থাল সাজালাম। এদিকে দেখো ডাল করেছি, আর ওইদিকে কিন্তু ভাইয়ের বউ একটা ভাজা করেছিল, মানে কুমড়ো ফুলের বড়া করেছিল, তো পুড়ে পুড়ে গেছে দেখছি। তো এদিকে পোস্তও করেছিলাম, এই করেছিলাম আজকে। এই তো একেবারে ভিডিও লাস্ট প্রান্তে চলে এসেছি। একেবারে দেখতেই পাচ্ছ 7 রকম ভাজাভুজি নিয়ে, পনিরের তরকারি নিয়ে, মাছ নিয়ে, ডাল নিয়ে, পোস্ত নিয়ে, আর মিষ্টি, আর এই যে পায়েস নিয়ে বসে পড়েছি খেতে। আসলে কি বলতো, থালা সাজিয়ে দেবে সেই রকমও কারো মানসিকতা নেই যে মেয়েটাকে একটু থালাটা সাজিয়ে দিই, তাহলেও যদি বা ওর ভালো লাগে। যাই হোক, এই যে কাঁসার থালায় নিজের স্বাদ আর কি সাজিয়ে খেতে বসে গেলাম। আর এই তো এরাও বসে গেছে খেতে, তো ওদেরকেও কিন্তু খাবার দাবার দেওয়ার পরে আমি এই যে দেখলাম যে মাছ আছে 2 পিস, তো মাছ কিন্তু আমি এখন 1 পিস খাবো বলে শাক ভাত দিয়ে প্রথমে আর কি শুরু করলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ 1 পিস মাছ ভাইয়ের ছেলেকে দিয়ে দিলাম। আজকে স্বাদের দিন হলেও কিন্তু চোখের জল আমি প্রচুর ফেলেছি, আর এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেই হয়তো মন থেকে এত তিক্ততা আসছে কথার মধ্যে। তবে বন্ধুরা আসলে কি বলতো, প্রত্যেকের প্রতি ভালোবাসা আছে, কিন্তু এই যে আছে আমার ভিতরে, তার জন্য আমাকে চিন্তা করতে হচ্ছে বলেই একটুখানি আর কি নিজের মঙ্গল কামনার জন্য এটা করলাম। যাই হোক, এইদিকে খাওয়া দাওয়া করলাম, আর ওইদিকে সোনুর মা গেছিল, নিজের ঠান্ডা লেগেছে তাই ডাক্তার দেখাতে। সোনুকে শুধুমাত্র খাইয়ে তারপর কিন্তু নিজের খাবারটা নিয়ে গেছিল, বললো খেতে ভালো লাগছে না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, দেখা করছি নেক্সট ব্লগে। স্টে হ্যাপি, হ্যাপি মন, টাটা।